নমস্কার, শুভ সন্ধ্যা। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি বিশেষ নির্বাচনী অনুষ্ঠান টাপ পিচের নতুন একটি এপিসোড। আপনারা জানেন, বিগত বেশ কিছুদিন ধরেই আমরা এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ কিছু আমরা অনুষ্ঠান করেছি, বিশেষ অনুষ্ঠান, যেগুলোতে হয়তো কলকাতা বা সর্বভারতীয় স্তরের যারা নেতা বা নেত্রী রয়েছেন তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে আমাদের সাথে এসছেন, আমাদের সাথে তারা তাদের ভাবনা শেয়ার করেছেন। আজকে আমরা তেমনই পেয়েছি সিপিআইএম সংগঠনের বিশেষ পরিচিত মুখ, সারা ভারতবর্ষব্যাপী যার একটা বিরাট বড় ব্যাপ্তি রয়েছে এবং সুবক্তা কৌস্তব চট্টোপাধ্যায়কে। কৌস্তবদা, আপনাকে স্বাগত জানাই আমাদের টাপ পিচ অনুষ্ঠানে। টাপ পিচ মানে আমরা বলেছি এখানে যে সরাসরি আমরা কিন্তু একদম প্রথম থেকেই আপনাকে চালিয়ে খেলবার মতো বল দেব, কিন্তু গুগলিও থাকবে প্রচুর। সেই গুগলি কতটা আপনি সামলাতে পারবেন বা বাউন্সার কতটা সামলাতে পারবেন সেটা কিন্তু আপনাদের ব্যাপার। আমরা প্রত্যেকটা রাজনৈতিক দলের প্রতিনিধিদেরকেই কিন্তু এই ধরনের প্রশ্ন করছি। আপনাকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাই। প্রথমেই কলকাতাতে যে রাজনৈতিক যে উত্তাপ, আপনি আজকে দুর্গাপুরে এসছেন, রাজনৈতিক উত্তাপের মধ্যে কিছু তফাৎ কিছু পেলেন? না, রাজনৈতিক উত্তাপ তো আছে। আসলে উত্তাপটা না অনেক ক্ষেত্রে গোটা রাজ্যেই হচ্ছে। এ ওর বাড়ির সামনে গিয়ে বাবাকে ডেকে নিয়ে আসছে, ওর কাকাকে ডেকে নিয়ে আসছে, আবার রাজ্যের মুখ্যমন্ত্রী এমন কিছু শব্দ বলছে, দেখবেন টিভি চ্যানেলগুলোকে তাকে বিপ বিপ করতে হচ্ছে। এটা কিন্তু পশ্চিমবাংলায় ছিল না। আসলে নীতি পরিবর্তনের জন্যই রাজনীতি, বা নীতির পক্ষে থাকার রাজনীতি, আদর্শের মতাদর্শের কথা হওয়ার কথা, নীতি নিয়ে আলোচনা হওয়ার কথা। যে লেভেলের তৈতকারি হচ্ছে, যে লেভেলের বাকযুদ্ধ হচ্ছে এবং সেটা ডিগ্রেডেড হতে 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 যেখানে নেমে যাচ্ছে, এইটাকে আমি তৃণমূল বিজেপির এই 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 যে অসভ্যতা চলছে, এইটাকে খুব সুনীতি সুরাজনীতি আমি বলছি না। আবহাওয়া তো দেখলাম, আমি তো দুর্গাপুরে নামার পরই দেখলাম যে যিনি এখানে ভোট পাখি হয়ে এসছেন বাইরে থেকে, এই কেন্দ্রে অবশ্য বাংলার মানুষের ওপর ভরসা করতে পারেনি তৃণমূল, যদিও খুব বাংলা 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 করে। তো তিনি ঘুরছেন, তো তো 100 লোক ছিল না সাথে, আমি যে জায়গায় দেখলাম আর কি, যেটুকু জায়গায় দেখলাম। তারপর লাস্ট 1 মাস ধরে প্রচারে দেখছি তো ওনাকে বাংলায় প্রশ্ন করলে উনি উত্তর দিতে পারছেন না, উনি তো বুঝতেই পারছেন না প্রশ্ন। আর এমনি ফাঁস হয়ে যাবে এমনি তো বলা বলি করছেন। আমাদের দুটো রাজ্যের দুটো কেন্দ্রে ইউসুফ পাঠান আর কীর্তি আজাদ, এরা কিসের বিনিময়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন, তো পশ্চিমবাংলার মানুষ জানে যে তৃণমূল কংগ্রেসের কি বিনিময়ে মূল্য হিসেবে প্রার্থী হয়েছেন। আর এখানে দেখুন কোনো তুলনাই হয় না। এখানে আরেকজন যিনি প্রার্থী, বিজেপির যিনি প্রার্থী, মার্জনা করবেন আমাকে, ওনার সাথে না আমার একটা শো হয়েছিল আজ থেকে কিছুদিন আগে, খুবই ভাইরাল হয়েছিল সেই শো, একটা টিভি চ্যানেল, আমি নাম বলছি না। স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের কোনো ভূমিকা নেই, উনি আমাকে সরাসরি বলেছিলেন, দিলীপ বাবু। তো আমি ওনাকে বলেছিলাম, আপনি আন্দামান সেলুলার জেলে গিয়ে দেখে আসবেন, যে নাম আছে তাতে কংগ্রেসের অভ্যন্তরে থাকা কমিউনিস্টদের নাম আছে, বিরাট বিরাট লোকেদের নাম আছে, ওখানে শাহ পদবী আপনি খুঁজে পাবেন না, মোদি পদবী আপনি খুঁজে পাবেন না। তখন উনি আমায় বলেছিলেন যে তুমি আন্দামান জেলে গেছো? তো আমি হাত জোর করে ওনাকে বলি যে না, সত্যি আমি আন্দামান জেলে যাইনি। বলে তুমি আন্দামান জেলে যাওনি, তুমি 300 লোকের নাম, কমিউনিস্টদের নাম ওখানে আছে, তুমি জানলে কোত্থেকে? তো আমি তখন ওনাকে বলেছিলাম, দিলীপবাবুকে, যে ওই চ্যানেলের সাথেই বলেছিলাম যে আপনি একমাত্র ব্যক্তি যিনি যখন নিউটনের মাথায় আপেল পড়লো তখন আপনি নিউটনের মাথা থেকে আপেলটা হাতে দিয়ে নিউটনকে দিয়ে বলেছিলেন, এই যে আপেল, এই হচ্ছে ল অফ গ্র্যাভিটেশন, উপরে উঠলো না নিচে গেল। আপনি দিলীপবাবু এমন ব্যক্তি যিনি আইনস্টাইন যখন E=mc² লিখছিল আপনি বোধহয় পেন সাপ্লাই করেছিলেন। রবীন্দ্রনাথ যখন গীতাঞ্জলি লিখে নোবেল পেল তখন আপনি তো বোধহয় দোয়াত সাপ্লাই করেছিলেন। খুব রেগে গেছিলেন আমার উপর। তখন উনি রেগে গিয়ে আমায় বলেছিলেন যে আমি স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের কোনো ভূমিকা দেখিনি। তখন আমি বলেছিলাম ওনাকে যে আপনি কোথা থেকে স্বাধীনতা সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা খুঁজে পাবেন, কারণ আপনি সে সময় তো গরুর দুধে সোনা খুঁজছিলেন। কাজে এইরকম লেভেলের প্রার্থী, তার সাথে ডক্টর সুকৃতি ঘোষাল, আমার কিচ্ছু বলতে হবে না, বর্ধমান শহরের মহিলা কলেজ, তার প্রিন্সিপাল ছিলেন, সারা জেলা জুড়ে ছাত্রছাত্রী, পিএইচডি হোল্ডার, অনেকে ওনার কাছে পিএইচডি করেছেন। ওই রকম ডক্টরেট নয় কিন্তু, ওই যে যিনি জেলে আছেন, যার বান্ধবীর ফ্ল্যাটের তলায় 50 কোটি টাকা পাওয়া গেছে, আর কি সব খেলনা টেলনা, সেগুলো থাক, সেগুলো এখানে বলা উচিত না। তো ওই যে 50 কোটি টাকা যে পাওয়া গেছে, তিনি যেরকম ডক্টরেট, ওই যে পার্থ চ্যাটার্জি, ওরকম ডক্টরেট নয় কিন্তু, ওই কাট কপি পেস্টেড ডক্টরেট নয় কিন্তু, কাট পেস্টেড ডক্টরেট নয়, তো অরিজিনাল ডক্টরেট আর কি। তো এবং ডক্টরেটটাও শুধু ফ্যাক্টর নয়, এরকম মানুষ যে
মানে তৃণমূলের কীর্তি ফাঁস হয়ে যাবে। কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠানকে কত কোটি টাকা নিয়ে দিয়ে প্রার্থী করা হয়েছে সেসব বেরোবে আগামী দিনে। আর দিলীপ ঘোষ শুধু ব্যক্তি নয়, আমি আপনাকে বলছি এই যে ভোটের উত্তাপ, আচ্ছা এই নির্বাচনটা কিসের নির্বাচন? কেউ কাউকে বাবাকে ডেকে নিয়ে আসছে, কেউ কেউ কাকাকে ডেকে নিয়ে আসছে, কেউ বলছে, কেউ খারাপ আরও খারাপ গালাগালাজ করছে, মুখ্যমন্ত্রী যে ভাষায় কথা বলছে লুম্পেনদের ভাষা। আচ্ছা এই নির্বাচনে তো আলোচনা হবে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, কেরোসিন তেলের দাম, দুধের দাম, বিদ্যুতের দাম নিয়ে আলোচনা হোক না। আমরা তো বলেছিলাম বামপন্থীরা, আমরা তো কোর্ট কেস করতে বাধ্য হয়েছি। তার আগে আমরা বলেছিলাম, বারবার করে বলেছিলাম, চিঠি দিয়েছিলাম, নির্বাচন দপ্তরকে জানিয়েছিলাম, রিজার্ভ ব্যাংককে জানিয়েছিলাম, কেন্দ্রীয় অর্থমন্ত্রককে জানিয়েছিলাম, সীতারাম ইয়েচুরি চিঠি দিয়েছিল যে ইলেকট্রাল বন্ডে তুমি কত টাকা নিয়েছো। তারপর সিপিআইএম তারা কেস করলো, কেস করে সুপ্রিম কোর্টের জাজ বলল না, স্টেট ব্যাংকে দেরি করা যাবে না, বের করে দিতে হবে। ৬,০০০ কোটি টাকা নিয়েছে দাদা বিজেপি। ১১০০ কোটি টাকা একটা রিজিনাল পার্টি সেকেন্ড হয়েছে, দ্বিতীয় হয়েছে, ১১০০ কোটি টাকা নিয়েছে, গোয়েঙ্কাদের কাছ থেকে টাকা নিয়েছে। আর বিজেপি যে ৬,০০০ কোটি টাকা নিয়েছে ওষুধ কোম্পানির থেকে টাকা নিয়েছে, যে ওষুধের ট্যাবলেটের দাম ছিল ৫০ পয়সা, তার দাম হচ্ছে ৩৫ টাকা। ৫ টাকার ট্যাবলেটের দাম হচ্ছে ১৭ টাকা। আমি শুধু অন্য কথা ছেড়ে দিন, আমার দর্শক যারা দেখছেন, পোস্ট কোভিড মেডিক্লেমের অবস্থা কোন জায়গায় দাঁড়িয়েছে? ছোট ন্যাশনাল ইন্স্যুরেন্স, আপনি বলুন ন্যাশনাল ইন্স্যুরেন্স, ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স, আমি কিন্তু সরকারি ইন্স্যুরেন্সের নাম বলছি, আমি কোনো বেসরকারি ইন্স্যুরেন্সের নাম বলছি না। ঠিক আছে, আচ্ছা এই বিষয় তো নির্বাচন হওয়া উচিত, নীতির নির্বাচন হওয়া উচিত, আদর্শের নির্বাচন। সেই এই যে আলোচনাগুলো হওয়ার কথা ছিল, সংসদে যেটা নিয়ে উত্তাপ ওঠাও কথা ছিল, সেটা না হয়ে শুধু ব্যক্তি আক্রমণ হচ্ছে। কে আপনি যেটা বললেন ঠিক, যে লুম্পেনদের ভাষায় কথা বলছে কেউ কেউ, অথচ দেখা যাচ্ছে যে তাদেরকেই কিন্তু ভোট দেওয়া হচ্ছে। আপনাদের দিকে ভোটের সেই ঢলটা নেই গত বেশ কয়েকটা নির্বাচনে। যারা তাত্ত্বিক কথা বলছেন, যারা মাঠের ভাষা কথা বলছেন না, যারা ধরুন মানুষের যেটা স্বার্থের কথা যেটা বলছেন, যে পেট্রোল ডিজেল কেরোসিন তেলের দাম কেন বৃদ্ধি হচ্ছে, কেন পেগাসাস হবে, বা কেন আপনি ইলেকট্রাল বন্ডের যারা এই প্রশ্নগুলো তুলছে, তাদের দিকে মানুষের ঢলটা কেন থাকছে না? কি বিশ্লেষণ? আপনি জিনিস বুঝুন যে 34 ইয়ার্স বহু নির্বাচনে আমরা জয়ী হয়েছি। 2016 সালে তো বাম কংগ্রেস প্রায় 70টা আসনে খুব অল্প ভোটে হেরেছে, এবং জানেন সেখানে আরএসএস এর একটা দীর্ঘ পরিকল্পনা আছে। পরিকল্পনা করে এবং একটা শেষ বেলায় যখন বুঝতে পেরে গেছে যে বাম কংগ্রেস জিততে চলেছে, তখন একদম নির্দেশ দিয়ে 70 থেকে 80টা আসনে তারা হচ্ছে তৃণমূলকে ভোট ট্রান্সফার করেছে। সেসব বিষয়ের মধ্যে আমি ঢুকছি না। এটা ঠিকই কথা যে আমাদের ভোট কমেছে, তো আমরা তো বিধানসভায় শূন্য, তো মানুষ আমাদের বলে এটা স্বাভাবিক, ভোটে শূন্য না, পার্সেন্টেজে শূন্য না, কিন্তু বিধানসভায় শূন্য। আমরা বলছি আমি আপনাকে বলছি, আমি দর্শকদের বলছি আপনার মাধ্যমে, আপনি ইন্টারনেট না চালু করে 18 জন বিজেপির এমপির নাম বলুন। 18 জন বলতে পারবেন না, 4টে-5টায় গিয়ে থেমে যাবেন। আজ একটা এমপি, একটা রাজ্যসভার এমপি, নাম বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির নাকাব ছিঁড়ে নিয়েছে। আসলে বামপন্থীরা যদি পার্লামেন্টে থাকে, এই দেখুন এই যে তৃণমূলও এখন ইলেকট্রাল বন্ড নিয়ে নিজেরা 1100 কোটি টাকা নিয়েছে, আবার বিজেপিকে ইলেকট্রাল বন্ড নিয়ে তৃণমূলের নেত্রীও ভাষণ দিচ্ছে। আজ এটা করতে পারলেন কেন? আচ্ছা 2004 সালে যখন 164 জন এমপি জিতলাম আমরা, যখন আমরা সরকারকে বাইরে থেকে সমর্থন করলাম, মন্ত্রিত্ব নিয়ে টানাটানি করলাম না, দপ্তরবিহীন মন্ত্রী হয়ে মমতার মতো থাকলাম না, আমাদের দাবি ছিল সাধারণ ন্যূনতম কর্মসূচি মেনে চলতে হবে। চলতে গিয়ে কি করলাম? আমরা বললাম রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। ঠিক ওই 4.5 বছর পেট্রোলের দাম বাড়লো না, ডিজেলের দাম সামান্য ন্যূনতম বাড়লো, রান্নার গ্যাসের দাম বাড়লো মাত্র 25 টাকা 70 পয়সা। ঠিক ওই সময় বনাঞ্চল বনে থাকার যে অধিকার পাট্টা, যে আইন, তা হচ্ছে পাশ হলো। এবং সেই সময় দেখুন, সেই সময় রাইট টু ইনফরমেশন অ্যাক্টটা হয়েছিল বলেই আজকে কিন্তু সুপ্রিম কোর্ট রাইট দিতে বাধ্য হলো। রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমেই আমরা জানতে পারলাম যে বিজেপি কত টাকা নিয়েছে। আচ্ছা যখন রাইট টু ইনফরমেশন অ্যাক্ট হচ্ছে, তখন মমতা কোথায় বিরুদ্ধে? এই যে আজকে আপনার এখানে স্টুডিওতে আসার আগে আমি যেখানে মিটিং করলাম, এমএমসি টাউনশিপের B1 মোড়ে আমি মিটিং করলাম। আচ্ছা এই তো সেই মোড় যে বিখ্যাত মোড়ে দাঁড়িয়ে মমতা ব্যানার্জি মিটিং করে বলেছিল যে অটল বিহারী বাজপেয়ীকে আমি ফ্যাক্স পাঠিয়ে দিয়েছি, এমএমসি কারখানা বন্ধ হবে না। ঠিক তার আধ ঘন্টার মধ্যে বুদ্ধদেব ভট্টাচার্য আলিমুদ্দিন স্ট্রিট থেকে প্রেস কনফারেন্স করে বলেছিল যে উনি মিথ্যে কথা বলছেন, এমএমসি কারখানা বন্ধ হয়ে গেল। যখন আপনি এলেন বন্ধ হয়ে গেল, তখন একটা কথা বলি, এমএমসি বন্ধ হয়েছে 2002 সালে। এমএমসি, বিওজিএল, এইচএফসি সহ এই অঞ্চলে বেশ কিছু কারখানা তখন অটল বিহারী বাজপেয়ীর সময় বন্ধ হয়েছে। একদম। মমতা কোথায় ছিল আমি মনে করি, মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রিসভায় ছিল না, ঠিক আছে তিনি হতে পারেন, কিন্তু তারপরে দুটো ইউপিএ টার্ম গেছে, তারপরে নরেন্দ্র মোদীদের 2টো টার্ম পেরিয়ে গেল। এর মধ্যে এমএমসি খোলা নিয়ে একটা শব্দও কিন্তু বামপন্থীরাও বলেননি। আপনারা যদি এটা একটা রেকর্ড খুলে দেখেন, একমাত্র তপন সেন মাঝে মাঝে কিছু বলেছিলেন এইচএফসি নিয়ে, যেটা হচ্ছে সিবিএমটাকে একটা যদি
অল্টারনেটিভ ফিউল হিসেবে ইউজ করা যায়, সেটা নিয়ে তিনি সওয়াল করেছিলেন। কিন্তু আদার দ্যান দ্যাট আজকে কিন্তু বামপন্থীরাও যেখানে মাঠে ঘাটে যেখানে কথা বলছেন, সে কিন্তু কারখানা খোলার প্রশ্নে কোনো কথা বলছেন না। আমি 100% আমি বলছি, মানে আমরা যেটা থেকে শুরু করে বুদ্ধদেব ভট্টাচার্য থেকে শুরু করে বহু নেতা, সিআইটিইউ রাজ্যের নেতারা, এবং বহুবার দরবার করা হয়েছে, হাজার হাজার চিঠি চাপাটি করা হয়েছে। এবং তপন সেনের কথা আপনি বললেন, তপন সেন লাগাতার লেগে আছেন। তপন সেন কে? সিআইটিইউ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি, আপনি জানেন সবটা। সেইটা হয়নি, মানে বিধান রায় যে কারণে দুর্গাপুর তৈরি করেছিল, আজকে কলকারখানা নেই, আজকে কাজ নেই, আজকে এসএসসি পরীক্ষা নেই, খোলানো গেল না কেন? খোলানো গেল না কেন? আপনাদের সঙ্গে কংগ্রেসও ছিল এক সময়, 2016 সাল থেকে আপনারা কংগ্রেসের সঙ্গেই রয়েছেন। যদি আপনারা নীতিগতভাবে হয়তো ডিফারেন্স আছে অপিনিয়নে, কিন্তু একসঙ্গে তো আপনারা ভোট শেয়ার করছেন। আপনি আজকে এসছেন যেখানে, সেখানে আপনার সঙ্গে কংগ্রেসের অনেকেই ছিলেন। কংগ্রেসের দুটো টার্ম গেল, সেখানে আপনারা একসময় তো শরিকও ছিলেন, 2009 পর্যন্ত তো শরিক ছিলেন। 9 থেকে 14 আপনারা ছিলেন না, সরাসরি ছিলেন না। কিন্তু তখনও কি এমএমসি নিয়ে কিছু ভাবা যেত না? 100% দুর্গাপুরের অন্যান্য কারখানা বা এই বৃহত্তর শিল্পাঞ্চলের অন্যান্য কারখানা 100% ভাবা হয়েছিল। আমি আপনাকে বলছি 2004 থেকে 2009 এমএমসি খোলার প্রচুর প্রচেষ্টা করা হয়েছিল, এবং একটা বড় সময় 2011 অবধি কিন্তু এইভাবে দুর্গাপুরের কারখানা একের পর এক কারখানা তারা হচ্ছে বন্ধ হয়নি। 2011 সালের পর দেখুন, আগে বাজপেয়ী সরকারের সময় হয়েছে, আর 2011 থেকে 2024 আমি রাজ্যের 100 কারখানার লিস্ট বলতে পারি। 1 ঘন্টা প্রোগ্রাম করতে হবে, তাহলে যা হচ্ছে বন্ধ হয়ে গেছে। নতুন কলকারখানা নেই, নতুন কাজ নেই, নতুন সরকারি চাকরি নেই। দিল্লির সরকার বলছে তুমি পকোড়া ভাজো, রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তুমি চপ ভাজো, কোনো পার্থক্য নেই, দিশায়ও কোনো পার্থক্য নেই। ধরুন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের ভোট হয় না, কি অবস্থা হয়েছে দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের আপনি জানেন যে অবস্থা। এর সাথে রয়েছে এখানকার অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সাথে পুলিশের নেক্সাস, এবং আগে ছিল ধোঁয়া বেরোতো চিমনি দিয়ে, আর গাছ ছিল, এখন গাছ কাটা শুরু হয়ে গেছে, পুকুর বোঝানো শুরু হয়ে গেছে। এইগুলো কোটি কোটি টাকা, কোটি কোটি টাকা কাউন্সিলররা, একদম 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 কাউন্সিলররা কোটি কোটি টাকার মালিক আজকে তৃণমূলের নেতা কাউন্সিলর। একদম এটাও নতুন কিছু তথ্য কিন্তু নয়। ঠিক। দুর্গাপুরের যে আসনের জন্য আপনি এসেছেন, বর্ধমান দুর্গাপুরের ডক্টর সুকৃতি ঘোষাল, তিনিও কিন্তু একই কথা বলেছেন, বা তারপর আপনাদের যারা বাম নেতা নেত্রী যারা আসছেন সবাই কিন্তু একই কথা মোরালেস বলছেন। নতুন কথা শোনাতে হবে, কারণ মানুষ নতুন আপনাদের দিকে তাকিয়ে আছে। আমি আমাদের যেটা ফিল্ড ওয়ার্ক, তার যে নির্যাস থেকে আমি বলছি যে বামপন্থীদের দিকে তাকিয়ে আছেন বহু মানুষ। এটা আমাদের ফিলিং, এটা আমাদের অবজারভেশন। সেখান থেকে মনে হচ্ছে যে না, করেনি 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 নয়, আমরা কি করবো সেটাই কথা। এরা করেনি, এটা এভরিওয়ান ইজ নোয়িং দ্যাট, সবাই দেখতে পাচ্ছে যে এটা করেনি। কিন্তু আমরা কি করব, এই কথাটা কিন্তু আপনাদের কাছ থেকে শুনতে পাচ্ছি না। কর্মসংস্থানের দিশা আপনারা দেখাতে পাচ্ছেন না, কিভাবে দেখাবেন? আমরা কর্মসংস্থানের দিশার কথা প্রথম থেকেই কথাটা বলতে যাচ্ছি যে রেলে মোদীর সরকারকে সরিয়ে রেলে, ব্যাংকে, বিমায়, এলআইসিতে নিয়োগ করতে হবে। এই যে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো, সুকৃতি ঘোষালরা পার্লামেন্টে যেতে পারলে লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলো যে বিক্রি করে দেওয়া হওয়ার চেষ্টা চলছে, সেইটাকে আটকাতে হবে, সেটাকে আটকাতে হবে। সিবিআই, ইডি খানিকটা পশ্চিমবাংলা কি দাঁড়িয়েছে জানেন দাদা? খানিকটা টম অ্যান্ড জেরির মতো। আমি ছোটবেলা কার্টুন দেখতাম, ইঁদুর দৌড়চ্ছে, বেড়াল দৌড়চ্ছে, বেড়াল কিছুতেই আসল ইঁদুরটাকে ধরতে পারছে না। ধরুন আপনার পাশের কেন্দ্রের, এখানে পাশের কয়লা ঘটক বলে আমি ডাকি ওনাকে, 14 বার সমন পাওয়ার পরও কয়লা ঘটককে ধরতে যায় না, কিন্তু মাফলার ম্যান ধরা পড়ে যায়, হেমন্ত সোরেন ধরা পড়ে যায়, পিসি ভাইপো ধরা পড়ে না। কথাটা হচ্ছে আপনি বুঝুন, ইডি অফিসার কত টাকা মাইনে পায় বলুন তো? লিপস অ্যান্ড বাউন্স কোম্পানিতে গিয়ে ইডি অফিসার তার মেয়ের হোস্টেলের ফর্ম ডাউনলোড করছে। এর থেকে তো পরিষ্কার বোঝা যায় যে কি অবস্থায় আছি আমরা। এখনো পর্যন্ত পার্থ চ্যাটার্জির বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে পারলো না। নারদার কেসে কিছু হলো না, সারদার কেসে কিছু হলো না। তাহলে কোনো সময় সিবিআই, ইডি ঠিক ভোট এলেই অ্যালজোলামকে কিছু ভোটের আগে জেগে ওঠে, আবার ভোটের পরই অ্যালজোলামকে ঘুমিয়ে পড়ে। এটা পরিকল্পনা মাফিক হচ্ছে। তাহলে আজ আমাদের কথা হচ্ছে সিবিআই, ইডি কে আমরা যদি, সুকৃতি ঘোষালরা যদি যেতে, বিজেপির সরকার যদি দিল্লি থেকে চলে যায়, সমস্ত দুর্নীতিগ্রস্ত তৃণমূলের নেতাদের আমরা জেলের ঘানি টানাবো। 1, 2 দেখবেন বিজেপির নেতারা বলেছিল, এখনো বলছে, 2000 তৃণমূল বললেন, তৃণমূলের নেতাদের এবং প্রাক্তন তৃণমূলকেও
এবং প্রাক্তন তৃণমূলকে। না, আরেকটা কথা, সেখানে কি বিজেপিকে আপনি একদম পিনচিট দিচ্ছেন? না, 100% বিজেপি তো এসব করাচ্ছে, সিবিআই ইডিকে দিয়ে। বিজেপি কি মানে একদম পুরোপুরি মানে বিজেপির নেতারা কি এর মধ্যে নেই? 100% আছে। কি বলছেন আপনি? এখানে আপনি যে দুর্নীতি দেখছেন, আচ্ছা নারদা কেলেঙ্কারি নিয়ে এত কথা হচ্ছে, তো নারদায় এখন বিরোধী যে দলনেতা সেও কাগজে মুড়ে টাকা নিয়েছিল, তৃণমূলের নেতারা টাকা নিয়েছিল। এখন প্রাক্তন চোর আর বর্তমান চোরদের ব্যাপার হচ্ছে। আচ্ছা আপনি প্রথম গোটা দেশে কাকে টাকা নিতে দেখেছিলেন? গোটা দেশে তেহেলকা টেপকাণ্ডে কে টাকা নিয়েছিল? বিজেপি সর্বভারতীয় সভাপতি, তার নাম বঙ্গারু লক্ষণ। আচ্ছা কোন দুর্নীতি? আজকে আমি আপনাকে মজা করে বলি, যে আমরা মাঝে মধ্যে টিভি চ্যানেলে যাই কলকাতায়, আমার ছোটবেলার এক বন্ধু আছে, সে জানেন তো অঙ্কে একবার 5 পেয়েছিল। তো আমি শুনছি তার বাবা তাকে খুব মারছে। আমি ছুটে গেছি, কাকু মারছো কেন? পরের বার ভালো রেজাল্ট করবে। বলছে কৌস্তব, আমি ও 5 পেয়েছে বলে মারছি না, ওকে জিজ্ঞাসা করেছি তুই 5 পেয়েছিস কেন? ও বলছে ওর বন্ধু মন্টু অঙ্কে 3 পেয়েছে। তো টিভি চ্যানেল খুলে দেখুন আপনি, এ বলছে তুই এসএসসি চোর, এ বলছে ব্যাপম চোর, এ বলছে হাতরাস, এ বলছে হাসখালি, এ বলছে উন্নাও, এ বলছে কামদুনি, এ বলছে তেলকা, এ বলছে নারদা, এ বলছে তুই চোর, ও বলছে তুই চোর। কোনটা? আমি বলছি 6000 কোটি টাকা ওষুধ কোম্পানির থেকে টাকা নিল, শেল কোম্পানিগুলো, আদানি আম্বানিদের শেল কোম্পানিগুলো থেকে তারা টাকা নিয়ে বেরিয়ে চলে গেল। তৃণমূল একই রকম, বিদ্যুতের মূল্য বাড়ছে আর গোয়েঙ্কাদের কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে। এবং এর সাথে আপনি দেখুন, অভিষেক ব্যানার্জি তার সম্পত্তি অ্যাটাচ করেছে মহিলা বিচারপতি। সে বলছে যে তুমি কোন বাড়িতে গিয়ে দিয়ে এসেছো? বলছে জানি না। বলছে বাড়িতে কি আছে? হার্লে ডেভিডসন আছে না সাইকেল আছে? বলছে জানি না। বলছে কতলা বাড়ি? জানি না। সম্পত্তি কি? বলছে জানি না। বলছে তুমি সমনটা দিয়ে এলে কোন বাড়িতে? বলছে শান্তিনিকেতন বিল্ডিং। বলছে সেটাও তুমি অ্যাটাচ করোনি। তো পরিষ্কার বোঝা যাচ্ছে আরএসএস এর দুর্গা। আপনি বুঝুন, মমতা হচ্ছে আরএসএস এর দুর্গা। দুর্গা এবং দুর্গার ভাইপোর যাতে কিছু না হয়, শেষ পর্যন্ত বিজেপি তাই রক্ষা করার চেষ্টা করছে। আর আপনি আমাকে বলুন, এসএসসি কেলেঙ্কারি হয়েছে, পার্থ চ্যাটার্জির বাড়িতে টাকা পাওয়া গেছে, গোটা শিক্ষা দপ্তর জেলে। একই রকম মধ্যপ্রদেশে ব্যাপম কেলেঙ্কারিতে 39টা খুন হয়েছিল দাদা, একদম 39টা খুন হয়েছিল। বিজেপির মুখ্যমন্ত্রীকে বাঁচাবার জন্য 39 জন সাক্ষীকে খুন করে দেওয়া হয়েছে। এর থেকে মারাত্মক ঘটনা কি হতে পারে? আমি এরকম 50টা উদাহরণ বিজেপির দুর্নীতি দিতে পারি। বিজেপি ধোয়া তুলসী পাতা না। আর যারা মনে করছেন না যে বিজেপি, আপনি বললেন যে তৃণমূলের সবাইকে জেল কাটাবেন, সেই জায়গা থেকে আমি আপনাকে বলছি যে বিজেপি, অনেকে মনে করেন যে তৃণমূল না থাকলে ভোট বোধহয় ভালো হবে। আচ্ছা গতকাল সবচেয়ে বেশি গোলমাল কোথায় হয়েছে? কুচবিহারে হয়েছে। কুচবিহারে তো স্ট্রিট ফাইট যাকে বলে, একদম নির্লজ্জ। একটা দেশের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী আর হচ্ছে এখানকার একজন রাজ্যের মিনিস্টার, সে রাস্তায় নেমে মারামারি করছে। সে তো খারাপ, ছেড়ে দিন। সবচেয়ে খারাপ গতকালের ফেজে, প্রথম ভোটে সবচেয়ে গোলমাল কোথায় হয়েছে? সবচেয়ে গোলমাল হচ্ছে মণিপুরে, সবচেয়ে গোলমাল হচ্ছে ত্রিপুরায়। সিআইএসএফ কে সাথে নিয়ে, কেন্দ্রীয় বাহিনীকে সাথে নিয়ে বিজেপি রিগ করেছে মণিপুরে এবং ত্রিপুরায়। আচ্ছা ডবল ইঞ্জিনের সরকার তো না, সেখানে ডবল ইঞ্জিন সরকার কি একই রকম, ওরা একটা একই রকম পরিকল্পনা হচ্ছে বলে আমরা খবর পাচ্ছি। পরিকল্পনা করতে পারবে না, মানুষ জেগে উঠেছে, পরিকল্পনার কোনো সুযোগ নেই। আপনি এটা জেনে রাখুন, অদিতদা সেলিমদা পার্লামেন্টে যাচ্ছে এবং 12 থেকে 14টা সিটে যে রেজাল্ট হবে পশ্চিমবাংলার মানুষের কাছে। আবার আসলে যে বিজেপি আসলে সিউডো বিরোধী, পশ্চিমবাংলায় বিজেপি সিউডো বিরোধী। এবং আপনি জেনে রাখুন, আমরা 2016 সালে স্লোগান দিয়েছিলাম চোর ধরো জেল ভরো। বিজেপির স্লোগান কি? বিজেপি এখন বলছে চোর ধরো জেল ভরো। বিজেপির স্লোগান হচ্ছে চোর ধরো বিজেপিতে ভরো, চোর ধরো বিজেপিতে ভরো। আপনি 21 সালের আগে দেখুন, যেই তৃণমূল ক্ষমতায় আসতে পারবে না এরকম একটা আবহাওয়া বিজেপি তৈরি করলো, দলে দলে বিজেপির নেতারা চলে গেল, হচ্ছে তৃণমূলের নেতা চলে গেল বিজেপিতে, আবার ফেরত চলে এলো। আচ্ছা কে কখন তৃণমূল? আচ্ছা তৃণমূলের আপনি ক্যান্ডিডেট তালিকাটা দেখুন, 2 না 3 বিজেপির এমএলএ তারা ক্যান্ডিডেট হয়ে গেল, আবার ঠিক উল্টোটা। এতে মানুষের কি হচ্ছে আপনি দেখুন। অর্জুন সিং সে যখন বিজেপিতে গেল, মুখ্যমন্ত্রী বলছেন ও আমার দলে থেকে 7টা খুন করেছিল। সব্যসাচী যখন, আমাদের রাজীব ব্যানার্জি যখন বিজেপিতে গেল, মুখ্যমন্ত্রী বলছে বনসহায়ক দপ্তরে ও চুরি করেছিল। বলছে যখন অর্জুন যখন বিজেপিতে গেল, বলছে আমার দলে থেকে 7টা খুন। আমার ঠাকুমা বলতো 7 খুন মাপ। আমি ছোটবেলা বুঝতাম না, মানে নিজের দলে থেকে খুন করলে 7টা খুন করলে মাপ। আবার বিজেপিতে গেল, আবার বিজেপিতে চলে যাওয়ার পর আবার তৃণমূলে চলে এলো, আবার টিকিট না পেয়ে বিজেপিতে চলে গেল। এটা রাজনীতি হচ্ছে পশ্চিমবাংলায়। আচ্ছা আপনি বলুন তো পলিটিক্যাল ট্যুরিজম হচ্ছে। মুখ্যমন্ত্রী বলছেন ওনার পেছনে নাকি সিবিআই ইডি লেগে গেছে। আচ্ছা আপনি বলুন তো দাদা, আপনি 34 বছর কোনোদিন দেখেছেন সিবিআই ইডিকে বুদ্ধদেব ভট্টাচার্যকে চিঠি পাঠাতে? আপনি দেখেছেন জ্যোতি বোসকে চিঠি পাঠাতে? আপনি বামপন্থীদের সম্বন্ধে 10টা বলতে পারেন, এখানে নালা হয়নি, ওখানে রাস্তা একটু কম হয়েছে, ওখানে একটু কাজ কম হয়েছে, আপনি 10টা বলতে পারেন। কিন্তু আপনি দুর্নীতির অভিযোগ দেখান দেখি, একটা দুর্নীতির অভিযোগ কিন্তু কল্পনা করা যায় না। আগামীকাল তো রায় বেরোবে, আমি জানি না কি রায় বেরোবে, আমি বলতে পারবো না এক্ষুনি কি রায় বেরোবে। কিন্তু যতবারই হাইকোর্ট চেয়েছে ওএমআর সিট জ্বালিয়ে দিয়েছে। এবং তৃণমূলের নেতাদের টাকা না দিয়ে চাকরির ব্যবস্থা করা যাবে না, এবং সেই নেতাদের পার্থর এগেনস্টে চার্জ ফ্রেম করতে কেন্দ্রীয় দপ্তর থেকে মন্ত্রীর বিরুদ্ধে চার্জ ফ্রেম করতে গেলে এখনো সে বিধায়ক, তার সুপারিশ লাগে, সেটা ছাড়া হচ্ছে না।
এরপর তো একে একে পার্থ সব জামিন হয়ে যাবে। কি হবে? সারদা, নারদা, এসএসসি, টেট, কেলেঙ্কারি, কয়লা, গরু, কি হবে? আচ্ছা, গরু পাচার নিয়ে আমি আপনাকে একটা কথা বলি। গরু পাচার যেই ধরা পড়লো, অমনি তৃণমূলের নেতারা বলতে আরম্ভ করলো বিএসএফ আছে, আর গরু নাকি উত্তরপ্রদেশ থেকে আসে। আচ্ছা, গরু উত্তরপ্রদেশ থেকে আসে বুঝলাম। আচ্ছা, বিএসএফ, এটা ঠিকই আমরা এই কথাটা বলেছি যে বিএসএফ এটার একটা অংশ বিএসএফ এর সাথে যুক্ত। বিএসএফ এর একজন কমান্ডারকে দেখলেন ধরলো, আমি নাম ফাম বলছি না এদের, বিএসএফ এর যে কমান্ডারকে ধরলো, সেই কমান্ডারের ছেলে সে চাকরি করে কোথায়? এনামুল হকের কোম্পানিতে, বিনয় মিশ্রের কোম্পানিতে। অফিস কোথায়? ভাইপোর বাড়ির থেকে ঢিলছোড়া দূরত্বে, ধর্মদাস রোডে, কালীঘাটে। তাহলে আবার দেখুন, 2007 সালে গরু পাচারকারী হিসেবে প্রথম পশ্চিমবাংলার মানুষ দেখেছিল বুদ্ধদেব ভট্টাচার্যের পুলিশ, সিবিআই আর বিএসএফ মিলে আব্দুল বারিক বিশ্বাসকে ধরেছিল। 2009 সালে যেই জামিন পেয়ে গেল, অমনি তৃণমূলের পতাকা ধরে নিল। এখন সমস্ত অপরাধীদের মুক্তাঞ্চল ছিল একসময় বামেদের ঘর, সেই তারাই আজকে জামা পাল্টে গেছে। না আপনি বলুন না, এই যে সন্দেশখালীর এই যে শাহজাহান শেখ, একে কোথায়? 100% নয় দাদা। না আমরা যে শিল্পাঞ্চলে থাকি, এখানে অনেক মাফিয়ার জন্ম দেওয়া হয়েছিল। সেই মাফিয়ারা একসময় আপনাদেরকেই প্যাট্রোনাইজ করতো, আপনাদের দলকে প্যাট্রোনাইজ করতো, কোটি কোটি টাকা দিত দলকে। সেই সব নিয়ে অনেক বিতর্ক হবে। এগুলো বলতে গেলে আপনি বলে কি প্রমাণ আছে? প্রমাণ মাফিয়ারা কোথা থেকে কিভাবে দিচ্ছে কেউ দিতে পারবে না। বাট আমরা দেখেছি মাফিয়াদের এখানে একেবারে অবাধ বিচরণ ক্ষেত্র আমরা দেখেছি। এখানে কোন মাফিয়া, কয়লা মাফিয়া থেকে আরম্ভ করে লোহা মাফিয়া থেকে আরম্ভ করে এই গরু পাচার বলছেন, এই পাচার। আমি শুধু আপনাকে বলছি, আমি আপনার মাধ্যমে আমি চ্যালেঞ্জ করছি, আমরা অনেক দিন ধরে বলছি, গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আমাদের এক নেতার ওয়াইফের জয়নিং লেটারকে দিয়ে বলেন, আপনি অনেকগুলো কথা অভিযোগ করলেন, ঠিক বলেছেন, আপনি বলবেন এই কথাটা মানুষের কাছে। তো আমাদের এক নেতার, যেই পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে 50 কোটি টাকা পাওয়া গেল, যেই শিক্ষা দপ্তর জেলে চলে গেল, উনি আমাদের এক নেতার স্ত্রীর জয়নিং লেটারকে দেখিয়ে বললো সুপারিশের চিঠি। তৃণমূল অমনি বুলগেরিয়াকে বেলঘুরিয়া বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, অমনি বুলগেরিয়াকে সাইবেরিয়া বানিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেরকম আপনি বললেন। আমি বলছি আপনার একদম ছিল না। আপনি প্রমাণ দেবেন। আমরা কোনোদিন মানে একটা যে বুদ্ধদেব ভট্টাচার্যের সাদা পাজামা পাঞ্জাবিতে কেউ চেষ্টা করে, জ্যোতি বসুকে কেউ চেষ্টা করে এরকম ধরনের এটা আমি অপবাদ কথা বলছি না, কালেক্টরকে টাকা দিতে দেখা গিয়েছিল সবাই গোটা তারপর কি ব্যবস্থা হয়েছিল? কিসে টাকা দিয়েছিল? ভালো করে বুঝুন, কিসে টাকা দিয়েছিল? সিপিএম এর ফান্ডে? না, পুরোটা বলবেন। মুখ্যমন্ত্রী হাত জোর করে বলছি, পুরোটা বলবেন। কিসের জন্য গেছিল? কি টাকা দিয়েছিল? আপনি বলুন। মুখ্যমন্ত্রী আপনি এখন বলেছেন, আপনি বলুন মুখ্যমন্ত্রী কি টাকা দিতে গেছিল? বলুন। মুখ্যমন্ত্রী আপনি বলুন কি নিরাপত্তা বলে আপনি জানেন না, আপনি জানেন না। আমি আপনাকে বলে আমি বলি, একটা এডুকেশনাল ট্রাস্টের একটা প্রোগ্রামে, না শুধু তিনি না, ওখানে 50 জন লোক টাকা দিয়েছে, তার মধ্যে ওনাকে টাকা নেওয়া হয়েছিল। এবং তারপর ওটা ফ্লাশ হতেই সঙ্গে সঙ্গে ওই টাকা এডুকেশনাল ট্রাস্টে করে, সিপিআইএম কে টাকা দেয়নি, কিন্তু সিপিএম কে ব্যাকভর্তি করে টাকা দেয়নি। এবার এই দুটোকে গুলিয়ে দিলে আসলে এই দুর্নীতিগ্রস্ত তৃণমূল আর দুর্নীতিগ্রস্ত বিজেপি অসুবিধা হবে। না আমি আপনাকে বলছি যে না আসবেন না কেন, যে ঘটনা সে তো আসতেই হবে। না আসতেই হবে, সঙ্গে সঙ্গে ব্যবস্থা করে 50 জন টাকা দিয়েছে। এবার দেখুন, একটা জায়গায় মুখ্যমন্ত্রী তার একটা কিছুতে টাকা তুলতে গেছে, এবার কে এসে টাকা দিচ্ছে, যেই সঙ্গে সঙ্গে কথাটা এসছে সঙ্গে ফেরত দিয়েছে টাকা। আমি বলছি তো কেউ এই অভিযোগ করতে পারবেন না। আর শাহজাহান সিপিআইএম এর নেতা ছিল নাকি জানি না, এটা বারবার উঠছে যে তিনি তার উত্থানটা সিপিএম এর আমলে সেখান থেকে তিনি অনেক কিছুই উঠছে, অনেক যারা এসব বলছে না, যে এই কথাটা বলছে শাহজাহান সিপিএম এর আমলে, সে আবার এই কথাও বলছে যে সারদার সবচেয়ে বড় বেনিফিশিয়ারি হচ্ছে মমতা ব্যানার্জি। তিনি যখন অ্যারেস্ট করেছিল, ধরুন আমাদের এই নেতাদের কেন অ্যারেস্ট না করে কুণালকে? সারদাতে তো সবথেকে বড়, শুনুন না, 2,500 কোটি টাকা নাকি তার বিরুদ্ধে হেমন্ত বিশ্ব শর্মার বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেছে। বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে গেলে তো কোনো অসুবিধা নেই। রাজ্যে তো দুটো ওয়াশিং মেশিন, একটা তৃণমূলের ওয়াশিং মেশিন, একটা বিজেপির ওয়াশিং মেশিন। আমি আপনাকে বলছি তো, যখন কুণালকে ধরা হলো, তো কুণালকে কে ধরলো? তো আমাদের নেতাদের, আমাদের যদি মাফিয়াদের সাথে যোগাযোগ থাকে, আমাদের নেতাদের ধরতে পারতেন তো। মমতা তো কুণালকে ধরলো। তো আমরা কথা বলছি, আমি বলছি যে আজকের তৃণমূলের দুর্নীতি, আজকে বিজেপির দুর্নীতি, সেটার সাথে 34 বছর সরকারের কোনো ধরনের কোনো তুলনা হয় না। আর এই লোকসভা নির্বাচন আসলে নেতা পাল্টানোর নির্বাচন নয়, দেশের নীতি পাল্টাতে হবে এবং দেশের নীতিকে প্রান্তিক মানুষের সাথে বলছি যে আমরা বারবার করে যে কথাটা বলতে চাইছিলাম যে আপনারা বলছেন গণতন্ত্র বিপন্ন, আমরাও দেখতে পাচ্ছি গণতন্ত্র বিপন্ন। আপনারা বলছেন সংবিধান থাকবে না আগামী দিনে ভোট থাকবে না, আগামী দিনে অনেক কিছুই থাকবে না। আমরা এটা অ্যাপ্রিহেনশন, আমাদের এই অ্যাপ্রিহেনশনের বাইরে এখান থেকে যদি লড়তে হয়, তাহলে সেখানে লেসার এভিল এবং গ্রেটার এভিল দুটোর মধ্যে আপনাকে একটা পার্থক্য বার করতে হবে। না এটা একদমই ঠিক না। বিজেপি খুবই সাম্প্রদায়িক এবং খতরনাক দল।
দিল্লিতে যদি মোদিকে হারানো যায়, তৃণমূলকে টাইট দেওয়া যাবে এখানে, কারণ তৃণমূল আর বিজেপির এই সেটিং মানুষ বুঝতে পারছে। মানুষ এখন বলছে, ধরুন না বিজেপির নেতারা 2014 সালে এসে বলেছিল ভাগ মুকুল ভাগ, ভাগ মমতা ভাগ, তখন মানুষ বোঝেনি ভাগ মুকুল ভাগ মানে সারদার টাকার ভাগ, নারদার টাকার ভাগ, গরুর পাচারের টাকার ভাগ। এখন তো অমিত শাহ সোজা বসে এখানে এই অঞ্চলের কয়লা মাফিয়াদের সাথে সেটিং করছে, আমি নাম বলতে চাইছি না, এটা সেটিং করছে অমিত শাহ। তৃণমূলের কোন নেতা, তার তো নাম এসে যাচ্ছিল, তাকে যাকে 14 বার সমন নেওয়ার পর ধরছে না, তার নাম এসে যাচ্ছিল, সে বিজেপির ক্যান্ডিডেট হয়ে যাচ্ছিল, তারপর তৃণমূল কোনো রকম ম্যানেজ করেছে। এখন আমরা বলছি না, ধরুন উত্তর কলকাতায় তৃণমূলের নেতা বলছে বিজেপির নাকি 2টো প্রার্থী, আমরা বলছি না, আমরা কথা বলছি না, আমরা বলছি এইগুলো করে কোনো লাভ নেই। আমাদের কথা হচ্ছে দেশে পার্লামেন্টে এমন লোককে পাঠাতে হবে যাতে পেট্রোলের দাম কমে, ডিজেলের দাম কমে, রান্নার গ্যাসের দাম কমে, কেরোসিন তেলের দাম কমে, গরিব মানুষকে। কোভিড কিন্তু দাদা, কোভিড কিন্তু চোখ খুলিয়ে দিয়েছে যে ভারতবর্ষের গরিব খেটে খাওয়া মানুষের অবস্থা কি। আপনি তো নিশ্চয়ই পড়েছেন, আমি ছোটবেলা 5-6-এ পড়তে বুদ্ধদেব গুহর গুনুগুম্বাদের দেশে পড়েছি, রুহা পড়েছি, পরে ক্লাস 6-7-এ পড়ি যখন বাবা আমাকে আফ্রিকান সাফারি দেখাতে নিয়ে গেছিল কলকাতার হলে। এখন তো ন্যাশনাল জিওগ্রাফি চ্যানেলেই বাচ্চারা দেখতে পারে। মানে মাসাই মারা থেকে সেরেঙ্গেটি, সেরেঙ্গেটি থেকে মাসাই মারা, যেভাবে লক্ষ লক্ষ পশু প্রাণী খাবারের জন্য যায়, কোভিড কিন্তু দেখিয়েছে আসলে ভারতবর্ষের প্রান্তিক পরিযায়ী শ্রমিকের অবস্থাটা কি। আচ্ছা বলুন দাদা, আমি ভুলে যাবো কি করে যে 2টো বাচ্চাকে নিয়ে তার বাবা আর মা সুটকেসে চাপিয়েছে 1600 কিলোমিটার হাঁটছে। ছোট্ট একটা বাচ্চা তার মাকে মুঘলসরাই স্টেশনে 700 কিলোমিটার হেঁটে আসার পর বলছে মাঝি উঠো, ভুক লাগিয়ে, ওর মা তো তখন মারা গেছে। একটা গোটা পরিবার রেল লাইন দিয়ে হাঁটতে গিয়ে রুটি আলুর চোখা আর রুটির সাথে রক্ত মিশে শেষ হয়ে গেল। তখন বিজেপির মন্ত্রী বলছে ওরা কি মূর্খ, কেউ রেল লাইন দিয়ে হাঁটে নাকি? প্যাসেঞ্জার ট্রেন চলছিল না, বোঝেনি যে গুডস ট্রেন চলছে। ঠিক একই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন করোনা এক্সপ্রেস আমরা ঢুকতে দেবো না। আচ্ছা ঠিক সেই সময় তৃণমূলের দুর্নীতিগ্রস্ত নেতা সব্যসাচী, রাজীব, অর্জুন সিং এদের জয়েন করানোর জন্য চার্টার্ড ফ্লাইটের ব্যবস্থা করা যায়, কিন্তু ভারতবর্ষের গরিব মানুষকে বাসস্থান থেকে কর্মস্থলে পৌঁছাবার জন্য গাড়ির ব্যবস্থা করা যায় না। কেরালা সরকার কিন্তু বিকল্প দেখিয়েছে। আচ্ছা কেরালা সরকারের সব টাকা খরচা হয়ে গেছে, কেরালা কিন্তু ঘোষণা করেছে। বললেন তার সাথে এটাও বলুন যে কোভিড পিরিয়ডে একদম রাতের অন্ধকারে নিঃশব্দে বেশ কিছু বিল পাস করিয়ে নিয়েছিল, এগুলো আদতে প্রত্যেকটাই জনবিরোধী, একদম ডেঞ্জারাস। মানে কোভিডের সুযোগ নিয়ে একের পর এক বিল, একদম কারেক্ট, এডুকেশন বিল থেকে শুরু করে একের পর এই এক বিল তারা কোভিডের সুযোগ নিয়ে পাস করিয়ে দিয়েছে। সেখানে কিন্তু কোনো রিফ্লেকশন ঘটেনি। আমি বলছি যে যেখানে বিরোধীদের সাথে কোনো আলোচনা হয়নি। এবং শুধু তাই না, ধরুন একটার পর একটা কেসে আমি বলতে পারি যেখানে তৃণমূলের এমপিরা অ্যাবস্টেন করেছে। যখন সিএ এনআরসি বিল পাস হচ্ছে তখন নুসরাত জাহান টিকটকে নাচছে, মিমি ইনস্টাগ্রামে ছবি দিচ্ছে। এখন টিকটক করার জন্য, ইনস্টাগ্রাম করার জন্য তো এমপি এমএলএ না। আপনি মনে করুন সোমনাথ চ্যাটার্জিকে কাগজ ছুঁড়ে মেরেছিল এই মমতা ব্যানার্জি যে সিএ এনআরসি চালু করতে হবে, বাংলাদেশের লোকজন ঢুকে নাকি বামফ্রন্ট সরকারকে ভোট দিয়ে জিতে যাচ্ছে, আর এখন অন্য কথা বলছেন। তাহলে সিএ এনআরসি আপনাদের এখনকার স্ট্যান্ড কি? আমাদের স্ট্যান্ড হচ্ছে কোনোভাবেই সিএ এনআরসি চালু করতে দেবো না। ভারতবর্ষের নাগরিক আমাদের বিএসএফ কে দেখতে হবে যাতে বাইরে থেকে ইনফিল্ট্রেটেড লোক না ঢোকে। এই রোহিঙ্গা নির্বাচনে নেই রোহিঙ্গা, নির্বাচনে নেই চীন, নির্বাচনে নেই পাকিস্তান। আরে পাকিস্তানের হাঙ্গার ইন্ডেক্সের থেকে আমরা পেছনে আছি কেন? কি কারণে? পাকিস্তান থেকে বাংলাদেশ থেকে লোক ঢুকছে কি করে, রোহিঙ্গা ঢুকছে কি করে? তো বিএসএফ কে দায়িত্ব নিতে হবে, কেন্দ্রীয় সরকারকে দায়িত্ব নিতে হবে। কেন্দ্রীয় সরকার দায়িত্ব নিচ্ছে না কেন? শাহজাহান বাংলাদেশে পালিয়ে গেল কোথা থেকে? কিছুদিন বাংলাদেশে থেকে শাহজাহানের হাতে স্যাটেলাইট ফোন, শোনা যাচ্ছে মমতা মোদি একসাথে ওর ব্যবস্থা করে দিচ্ছে। শাহজাহানের পৃষ্ঠপোষক শুধু মমতা না, মোদিও পৃষ্ঠপোষক। কাজে এই যে তৃণমূল কংগ্রেসের এই দুর্নীতি আপনি দেখছেন। সন্দেশখালী গিয়েছিলেন? হ্যাঁ সন্দেশখালী গিয়েছিলাম। কিরকম কি বুঝলেন? সন্দেশখালীতে নিরাপত্তা দাঁড়িয়েছে। সন্দেশখালীতে যে আক্রমণ, সন্দেশখালী যেরকম ছিল, যে অবস্থায় সন্দেশখালী ছিল, সন্দেশখালীর মানুষ বলছে যে এই জমি, এই ভেড়ি, এই জায়গা আমাদের বামফ্রন্ট সরকার দিয়েছে। এবং তারপর একটা জায়গায় মনোপলি হয়ে গেলে, ক্ষমতায়ন এমন জায়গায় এলে যে যা খুশি করানো যায়। আমাদের, আমি তো বলছি যে বিগত 12 বছরে, আমি সন্দেশখালী ধরেই বলছি, বিগত 12 বছরে আমাদের এসএসসি টিচারদের, মানে ওই এসএসসি নিয়োগ হয়নি, প্যারা টিচারদের মাইনে বাড়েনি, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়েনি, আশা কর্মীদের মাইনে বাড়েনি, আইসিডিএস কর্মীদের মাইনে বাড়েনি, হোল টাইম কন্ট্রাকচুয়াল শিক্ষকদের মাইনে বাড়েনি, মিড ডে মিলের কর্মীদের মাইনে বাড়েনি। নির্মাণ পর্ষদ ওয়েলফেয়ার বোর্ডের 2000 কোটি টাকার মধ্যে আপনি বিশ্বাস করুন 1600 কোটি টাকা খেলা মেলা উৎসব বিরিয়ানির প্যাকেটে খরচা হয়ে গেছে। বিডি ওয়েলফেয়ার বোর্ডের 800 কোটি টাকার মধ্যে 600 কোটি টাকা খরচা হয়ে গেছে খেলা মেলা উৎসবে। আর ঠিক এই সময় সন্দেশকারীতে যখন পিঠে বানাবার জন্য ডাকছে মহিলাদের, ঠিক এই সময় এমএলএদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য মুখ্যমন্ত্রী 7000 টাকা থেকে মাইনে বাড়িয়ে করেছেন 1 লাখ টাকা, মন্ত্রীদের মাইনে করেছেন 7500 টাকা থেকে 2 লক্ষ টাকার কাছাকাছি। আমি আপনাকে বলছি বুদ্ধদেব ভট্টাচার্য যেদিন রেজিগনেশন দিয়ে চলে এলেন 2011 সালে, সেদিন বুদ্ধদেব ভট্টাচার্যের মাইনে ছিল 10,000 টাকার কম। বামফ্রন্ট সরকারের নীতি ছিল যে
এমএলএ এবং মন্ত্রীদের মাইনে হবে সমান, 1, 2 এমএলএ আর মন্ত্রীদের মাইনে হবে সরকারি গ্রুপ ডি যে স্টাফ তার থেকেও কম। আর আজকে দেখুন মাইনে কি দাঁড়িয়েছে, আমি তো বললাম প্যারা টিচারদের মাইনে বাড়ে না, আইসিডিএস কর্মীদের মাইনে বাড়ে না, কন্ট্রাকচুয়াল টিচারদের মাইনে বাড়ে না, আশা কর্মীদের মাইনে বাড়ে না। আমরা এগুলো বাড়াবো? এগুলো বাড়ানোর জন্যই তো গরিব মানুষকে রিলিফ দিতে হবে দাদা। তেলা মাথায় লড়াইটা কি? লড়াই হচ্ছে 1% মানুষের সাথে 99% মানুষের লড়াই। 1% মানে কারা? টাটা বিল্লা, ঝুনঝুনওয়ালা, টুনটুনওয়ালা, কানুরিয়া, বাজানিয়া, আদানি, আম্বানি, এই তো কিছু সেল কোম্পানি খুলে বসেছে গোটা দেশে। তাহলে 99% মানুষকে একত্রিত করতে আমরা পারছি না, তার একটা বড় কারণ ধর্মের কার্ড নিয়ে নেমে পড়েছে। আমি আপনাকে বলছি একটা উদাহরণ, আপনি দেখান তো, জ্যোতি বসুকে আপনি দেখেছেন? 34 বছর সরকার চালিয়েছে, ফেস টুপি পরে নামাজ পড়তে। আপনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখেছেন দুর্গা প্রতিমার চোখ আঁকতে? মোদীকে হিন্দু সাজতে হচ্ছে, মমতাকে মুসলমান সাজতে হচ্ছে। ঈদের নামাজকে গিয়েই ঈদের নামাজের মতো ধর্মীয় প্রোগ্রামকে ব্যবহার করে ওকে বিজেপিকে গালাগাল দিতে হচ্ছে। আবার নরেন্দ্র মোদীকে শুধু শাহজাহানের কথা দেখবেন শুভেন্দুর গলায় বা নরেন্দ্র মোদীর গলায়। আচ্ছা, শাহজাহান ছাড়া আরো যে দুজন ছিল, 420 নাম সন্ধ্যেবেলা নিতে ইচ্ছা করছে না, তারা তো হিন্দু। ওখানে যে অত্যাচার করেছে শাহজাহান বাহিনী, শিবু বা বাকি এসব নাম নিতে চাইছি না, এসব কি এদের নাম নিয়ে করবো? এটা হিন্দু মুসলমান ভাগ করে দেওয়ার চেষ্টা করছে না, এটা তো করছে। এটাই তো ভাঙতে চাইছি। লড়াই তো শ্রেণীর, লড়াই তো 1% মানুষের সাথে 99% মানুষের। আজ গরিব মুসলমান টোটো চালকের যা সমস্যা, গরিব হিন্দু টোটো চালকের কি সমস্যা? সাম্প্রদায়িক তাসটাকে এখানে কিন্তু খুব কম্পিটিটিভ কমিউনালিজম চলছে। ধরুন সায়নী ঘোষ এই সৃজনের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সায়নী ঘোষ চলে গেল হাওড়ায় অস্ত্র নিয়ে মিছিলে, দেব চলে গেল অস্ত্র নিয়ে মিছিলে, কে বলে কম্পিটিটিভ কমিউনালিজম। আরেকটা জিনিস চলছে, কি কম্পিটিশন চলছে দেখুন, আমি আপনাকে বলছি। এক দল বলছে তোরা টাকা দিচ্ছিস না কেন, তোদের টাকা দিতে হবে, এই ল্যাঙ্গুয়েজ। আরেক দল বলছে তোরা চুরি করছিস, তোদের টাকা দেবো না। আচ্ছা, আমি আপনাকে বলছি, আচ্ছা একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আপনি নাম বলুন গোটা রাজ্যে, 50 বার তো কেন্দ্রীয় টিম এসছে, বিজেপির টিম এসছে, একজন পঞ্চায়েত সমিতির মেম্বার 100 দিনের কাজে টাকার জন্য অ্যারেস্ট হয়েছে বলুন? নাম নেই, বলতে পারবেন না। কিছু মানুষ চুরি করলো, আমি সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে কেন্দ্রীয় সরকার আসলে তৃণমূলের সুবিধা করে দিচ্ছি, তৃণমূলকে পলিটিক্যাল ভেন্ডেটা বলার সুযোগ করে দিচ্ছি, এবং গরিব মানুষের ডেভেলপমেন্টের টাকা যারা চুরি করলো তাদের অ্যারেস্ট করছি না, উল্টে সব মানুষের টাকা বন্ধ করে দিয়ে দুটো সরকারের তুতু মেমেতে আসলে বাংলার গরিব মানুষ প্রতারিত হচ্ছে। আমাদের কথা কি, 100 দিনের কাজের টাকা তোমায় দিতে হবে, যারা চুরি করেছে তাদের তুমি অ্যারেস্ট করো। এই নির্বাচন একটা খুব ক্রুশিয়াল নির্বাচন বলে মনে হয়। বটেই তো, কারণ 2024 এটা হচ্ছে, অনেকেই আপনাদের কথাতেই বা আর অনেক তাত্ত্বিক নেতারাও বলছেন এই বিষয়গুলো, যে এটা গণতন্ত্র বাঁচবে কি বাঁচবে না তার একটা বড় একটা পরীক্ষা, অগ্নি পরীক্ষা। সেই অগ্নি পরীক্ষায় বামপন্থীরা ঠিক মানুষকে কোন কথাটা বলছেন যাতে করে বামপন্থীদের ভোটটা একটা সাবস্টেন্সিয়াল জায়গায় একটা তার একটা উত্তর। দেখুন গোটা দেশে রাম মন্দির করে বা বাকি সব করে টোরে চিরে ভিজছে না। ওই 400-400 বলছেন, ওসব ধারে কাছে পৌঁছবেন না। গতবার যা আসন পেয়েছিলেন সেই আসন অবধি পৌঁছানো খুব কঠিন আছে বিজেপি দেশের সরকারের বিজেপির নীতির কারণে দেশের সরকারের মানুষের অবস্থা খারাপ হয়েছে। আমাদের কথা হচ্ছে সহজ সরল, আমাদের কথা হচ্ছে তোমাকে পার্লামেন্টে এমন নীতি নিতে হবে, তোমাকে প্রথম হচ্ছে প্রতিদিনের এসেনশিয়াল যে জিনিসপত্র তার উপর ভর্তুকি দিতে হবে, পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস, কেরোসিন তেল। আমি বলছি রিঙ্কু সিংও এত দ্রুত সেঞ্চুরি করতে পারে না, যেভাবে 14 টাকার কেরোসিন তেল 90 টাকা, 95 টাকা, 96 টাকা হয়ে গেছে। ডিজেলের দাম কমাতে হবে, মেডিক্লেমের পলিসি, সরকারি মেডিক্লেমের পলিসি তা হচ্ছে কমাতে হবে। আমাদের কাছে একটা খুব বড় মানে বিস্ময় ছিল যে আপনারা একদম এইভাবে নেমে গেল আপনাদের গ্রাফটা, আর বিজেপির গ্রাফটা উঠে গেল। তার মানে আপনারা কি কোথাও ব্যর্থ হয়েছিলেন, তার কি কোনো মানে রেট্রোস্পেকশন হয়েছে? তো আলোচনা করতেই হবে নিশ্চিতভাবেই। এমন একটা বাইনারি তৈরি করে দেওয়া হয়েছিল, তৃণমূল নয় বিজেপি, এবং মানুষের মধ্যে এইটা। তার মানে আপনাদের যারা কমিটেড ভোটার তাদেরকেও বোঝাতে ব্যর্থ হয়েছিল? না, ভোট তো আমরা কম পেয়েছি, অস্বীকার করার জায়গা নেই। আর ভোট কারুর পৈতৃক সম্পত্তি না, একটা জিনিস বোঝেন আপনি। আমি আপনাকে একটা উদাহরণ দিই, 2014 সালে আমরা যা ভোট পেয়েছি, 15 সালে আমরা যা ভোট পেয়েছি কলকাতা কর্পোরেশনে, তার 10 গুণ 15 গুণ এক্সট্রা ভোট পেয়ে গেছি 16 সালে। ভোট কারুর পৈতৃক সম্পত্তি না, কারুর ফিক্সড ডিপোজিট না। কাজেই মানুষকে আমাদের এজেন্ডা নিয়ে 19 থেকে আবার 21-এও কিন্তু সেই জায়গাটা আপনারা ধরে রাখতে পারলেন না। মানে 19-এও যেটা হলো, 21-এ গিয়েও বিধানসভাতেও গিয়ে দেখা যাচ্ছে সেই একই রকম মোরাললেস রেজাল্ট। না, 21-এ আমাদের ভোটটা খানিকটা সামান্য বাড়লো। তো এটাই তো আমরা মানুষকে বলতে চাইছি যে এই যে দিল্লিতে বিজেপির সরকার বা রাজ্যে তৃণমূলের সরকার এমন নীতি নিচ্ছে, আসলে মানুষ কিন্তু পেছনের দিকে চলে যাচ্ছে। কংগ্রেসের কতটা সহযোগিতা পাচ্ছেন? 100% পাচ্ছি। কংগ্রেস আর আমরা মিলে আমরা যেটা চেষ্টা করেছিলাম, আমরা স্টিচ করার চেষ্টা করেছিলাম। সেলিমদা বারবার বলেছে যে ঈদের আগে বা দুর্গাপুজোর আগে যেরকম স্টিচ করার চেষ্টা করেছিলাম, আমরা তো চেয়েছিলাম আরও অন্যরা আসুক, যে তৃণমূল বিরোধী এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তিকে আমরা এক করার চেষ্টা করেছিলাম। জাতীয় কংগ্রেস খুবই আন্তরিকভাবে সিট শেয়ারিং হয়েছে।
একসাথে লড়াই করার চেষ্টা চলছে। আমাদের কথা হচ্ছে ডেমোক্রেসি ইন স্টেক, আমরাই ইন্ডিয়া জোটে আমরাই মূল, আমরা তো বলছি এ কথা। যখন আমরা বিজেপির সাথে মিটিং করতে গেছিলাম তখন হই পড়ে গেল যে কেন তৃণমূল ওখানে মিটিংয়ে গেছিলাম। আমরা বলেছিলাম সবুর করো, কোনো অসুবিধা নেই। তখন তো মিডিয়া চ্যানেলে আমি তো যাচ্ছি, আমাকে বলছে যে তৃণমূলের সাথে তাহলে আপনার কোন আসন ছাড়বেন না, 1 ইঞ্চি জমি তৃণমূলকে ছাড়া হবে না, 1 ইঞ্চি জমি বিজেপিকে ছাড়া যাবে না। দেখলেন 42টা আসন, দেখলেন 42টা আসনের জন্য কংগ্রেসকে আপনারা দেশের এই ক্ষমতাচ্যুত করার জন্য একসময় কিন্তু এই বিজেপির হাত পরোক্ষভাবে ধরেছিলেন। 1977 সালে দেখা গিয়েছিল এবং দেখা গেল আচ্ছা 1989 সালে পোস্ট তখনকার বিজেপি আর আজকে এখনকার বিজেপি কি এক? যাই হোক, আপনি বলুন সেটা যাচ্ছে না, হচ্ছে পোস্ট গুজরাট আর প্রি গুজরাটের মধ্যে কোনো পার্থক্য নেই, আপনি বলুন আমাকে। সেটা আছেই পোস্ট গুজরাট আর প্রি গুজরাটের মধ্যে কোনো পার্থক্য নেই। কমিউনাল তাদের ক্যারেক্টার থেকে তারা কিন্তু আজও তারা হয়তো আজকে ভয়ঙ্কর রূপটা দেখাতে পারছে যেহেতু ক্ষমতায় আছে। সেদিন অতটা ভয়ঙ্কর দেখাতে পারেনি, কিন্তু সেদিনকেও আমরা দেখেছিলাম গুজরাটের দাঙ্গা, যেদিন ওরা সর্বভারতীয় ক্ষেত্রে ক্ষমতায় ছিল। আমরা বিরোধিতা করেছিলাম, দেখেছেন আপনি, আমরা চিরকাল বিজেপির বিরুদ্ধে, গুজরাট দেখেছি তো আমরা চিরকাল বিজেপির বিরুদ্ধে। আমরা তখনই বলেছিলাম যে মমতাকে স্ট্যান্ড নিতে হবে, মমতা কি করবে। তো মমতা দেখেছেন লাভ দিয়ে 42টা আসন ঘোষণা করেছে কার সুবিধার জন্য। আমরা বলছি না বিজেপি মমতা যে আসলে বিজেপির কুনকি হাতি, এটা আমরা প্রথম থেকে বলছি। আচ্ছা ধরুন মেঘালয় গেল, মেঘালয় থেকে চলে এলো, মেঘালয় 10টা এমএলএ জিতেছিল, এখন হারাধনের 10টা ছেলের মতো গোটা 4 কোথায় রয়েছে, আর 6টা বিজেপিতে চলে গেছে। ত্রিপুরাতে তৃণমূল হই করে, মানে সে বিরাট, মানে মনে হচ্ছে কি একটা কাউন্সিলর জিতেছিল, সে হই মনে হচ্ছে যেন সব জিতে গেছে। 2 ঘন্টার মধ্যে জেতার মধ্যে বিজেপিতে চলে গেল। গোয়া, আপনি গোয়া এমপি করলো যাকে, গোয়ায় কংগ্রেস ভাঙিয়ে নিয়ে এসে তৃণমূলে যোগ করিয়ে যাকে এমপি করলো, সে এখন গোয়ায় তৃণমূল উঠে গেছে। গোয়ায় বিধানসভা নির্বাচনে লড়লো গরু পাচারের টাকা নিয়ে, এবার লড়ার পর গোয়ায় যাকে নেতা করলো সে বলছে আমি বুঝতে পারিনি এখানে বিজেপিকে সুবিধা করার জন্য এসেছিল। তো আমরা তো জানি যে বিজেপির কুনকি হাতি মমতা ব্যানার্জি। এই অভিযোগটা তো কখনোই কোনোভাবেই, সেটা আমরা জানি না কিভাবে আপনারা প্রমাণ করবেন বা মানুষকে কতটা এটা পেনিট্রেশনটা হবে, সেটা নিয়ে বিতর্ক আছে বা আমরা সেটা নিয়ে কথা বলতে চাই না। আমরা যেটা বলছি যে রাহুল গান্ধী যেভাবে আজকে বেরিয়েছেন, বা দুটো সাকসেস আমরা দেখেছিলাম ভারত জোড়ো যাত্রার পরে, সেইটা ধরে রাখতে পারলেন না কেন? যখন দেখা গেল 5 রাজ্যের বিধানসভা, সেখানে একমাত্র তেলেঙ্গানায় কিছুটা ভালো রেজাল্ট করলো কংগ্রেস ঠিকই, কিন্তু বাকি যেগুলো দুটো মেজর স্টেট হারাতে হলো, এর পিছনে ব্যাখ্যাটা কি? ওই সেই ধর্ম পোলারাইজেশন এবং খানিকটা পাইয়ে দেওয়ার রাজনীতি সেখানে কাজ করেছে। এখন কথা হচ্ছে যে দেখুন, আমরা কিন্তু এই যে বিজেপি বলে যে ডোল পলিটিক্স, আমরা এটার বিরুদ্ধে। আমি বলছি যে এই 1000 টাকা দিচ্ছেন না মহিলাদের, বেশ করছেন, এটা তো সরকারি টাকা, এটা তৃণমূল কংগ্রেসের এর টাকা না, পৈতৃক সম্পত্তি না, বা বিজেপির কোনো সোশ্যাল ওয়েলফেয়ারের টাকা বিজেপির পৈতৃক সম্পত্তি না, আমার আর আপনার ট্যাক্স পেয়ারের টাকা। এখন যা দিল্লি সরকার আর রাজ্য সরকারের নীতির কারণে এখন যা মানুষের অবস্থা হয়েছে, তাতে অনেক বেশি টাকা দিতে হবে। যারা ইনকাম ট্যাক্স দেয় না, সেরকম পরিবার পিছু কোভিডের সময় আমরা দাবি করেছিলাম যে 7,500 টাকা করে দিতে হবে। এটা আমরা কোনোভাবেই এটাকে ডোল পলিটিক্স বলছি না, কারণ যে বিজেপির নেতারা বলছে তৃণমূলের এটাকে ডোল পলিটিক্স, তারা গিয়ে তাদের রাজ্যে কোথাও বিয়েতে সোনার চেন দিচ্ছে, কোথাও সাইকেল দিচ্ছে, কোথাও এটা দিচ্ছে, কোথাও এটা দিচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে আমাদের ভোটারদেরও বুঝতে হবে, সরকার মানে কিন্তু রাজস্থানে তো কংগ্রেস বিজেপি বলেছিল যে 450 টাকায় গ্যাস দেবে, সেটা তো করেনি, করবে না, করতে পারবে না। তো বিজেপি তো একের পর এক জুমলা। তৃণমূল যেরকম মিথ্যে কথা বলে, বিজেপি তো কি 15 লাখ টাকা এসছে নাকি আপনার অ্যাকাউন্টে? না। ডিমনিটাইজেশনের ফলে কি হয়েছে, কেন ডিমনিটাইজেশন হলো? তৃণমূল যেটা বলেছিল এই রাজ্যে কিন্তু মোরালের সবগুলো স্বাস্থ্যসাথী তারা ইমপ্লিমেন্ট করেছে। আপনি বলুন লক্ষ্মীর ভান্ডার 500 টাকা থেকে 1000 টাকা করেছে। ডোল পলিটিক্স বা হোয়াটএভার আপনাদের ভাষায় যেটাই হোক, আমি তো বলছি না সে কথা, আমি তো বিজেপি বলছে ডোল পলিটিক্স, আমি তো বলছি না সে কথা। সোশ্যাল সেক্টর ওয়েলফেয়ারের কাজ করেছে, কিন্তু সোশ্যাল সেক্টর ওয়েলফেয়ারের কাজ করে লাভ কি? আমি লক্ষ্মীর ভান্ডারে 1000 টাকা দিচ্ছি আর আমি সরকারি চাকরি দিচ্ছি না, আমি চাকরি চুরি করছি, আমি এসএসসি তে চুরি করছি, আমি টেটে চুরি করছি, শূন্য পদ হাজার হাজার কেন্দ্র সরকারের, রাজ্য সরকারের, তাহলে আমার এটা লাভ কি? দুর্গাপূজা অনুদান দেওয়া হচ্ছে, সেইগুলো নিয়ে তো অনেক লেখালেখি হচ্ছে, অনেক সমালোচনা হচ্ছে, কিন্তু তার সত্ত্বেও কোটি কোটি টাকা আমি এই যে ভোটের দিকে তাকিয়েই হোক আর যেভাবেই হোক, মানুষকে রিলিফ দেওয়ার জন্যই হোক, তাদের ভিতরের ব্যাপার সেটা আমি বলতে চাই না, আমি রাজনীতির লোক না, কিন্তু এটা প্রায় বিরোধী শক্তিকে একেবারে অনেকটা শুইয়ে দিয়েছে। এটা হচ্ছে আমাদের অবজারভেশন, যে এই 1000 টাকা করে দেওয়াটা, কারণ মানুষের মনের মধ্যে একটা এসছে যে আমরা কিছু পাইনি, বাম আমলতে কিছু, দীর্ঘ বাম আমলে আমরা কিছু পাইনি, একটা চকলেট দেয়নি কেউ, ঠিক আছে, আমরা আজকে সাইকেল পাচ্ছি, আজকে আমার ছেলেটা ট্যাব পাচ্ছে, আজকে 10,000 টাকা পাচ্ছে, আজকে কন্যাশ্রী পাচ্ছে, আজকে রূপশ্রী পাচ্ছে। এই যে এই পাওয়াটা কিন্তু ভোট বাজারে তার একটা দাম আছে, এটা আপনার স্বীকার করবেন কি? না, আমি আবার একটা কথা বলছি যে সাইকেল দেওয়া শুরু করেছিল কে? আমাদের একটা যে মুশকিল হচ্ছে,
আমরা নরেন্দ্র মোদী আর মমতা ব্যানার্জির মতো সাইকেল দেওয়া হয়েছিল শুধু জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে 60,000 ছবি আপনাকে আমি বের করে দেখাতে পারি, বুদ্ধদেব বছর সাইকেল দিচ্ছে, কিন্তু আমরা ওই সাইকেলের 60,000 সাইকেল দিয়ে 2 কোটি টাকার বিজ্ঞাপন দিইনি। আমরা বহু কাজ করেছি, জমির অধিকার, পাট্টা, বর্গা, কে তৃণমূলকে বলতে বারণ করেছে যে আমরা ফসল ধান উৎপাদনের প্রথম, বলুক না, বলতে পারবে না তো, সবজি উৎপাদনের প্রথম বলতে পারবে না তো। এটা ডিভিডেন্ড বেসিক যে কাজগুলো, ইন্ডাস্ট্রি, কলকারখানা, চাকরি, কাজ। আপনাদের বামবাড়ির ছেলে মেয়েদের কাছ থেকে এটা শুনেছি যে আমাদের দীর্ঘ সময়ের মধ্যে আমরা কিছু পাইনি। ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারি করার জন্য সরকার না তো, আপনি যে বললেন চকলেট কাজ দিতে হবে, তাহলে চকলেট কিনতে পারবে। 20,000 30,000 টাকার মাইনের কাজ দিতে হবে, ইন্ডাস্ট্রি স্থাপন করতে হবে। আমি তো আপনাকে বলছি, আমি মমতা ব্যানার্জিকে দেখলাম সানিয়া মির্জাকে টেনিস খেলা শেখাচ্ছে, শাহরুখ খানকে সামার সল দেওয়া শেখাচ্ছে, আমির খানের সাথে সেলফি তুলছে। আপনি একটা কারখানার নাম বলতে উদ্বোধন করেছে, একটা কারখানার নাম ছেড়ে দিন, একটা সেফটিপিনের কারখানা বলুন, কম সেফটিপিন ছেড়ে দিন তো, 2 5 একটা আলপিনের কারখানা বলুন উদ্বোধন করেছে, একটা কাজের কোনো সুযোগ আছে? উল্টো সিন্ডিকেট বাহিনী, চুবাই বাহিনী, চুন বালি ইট সাপ্লাই বাহিনী দাপিয়ে বেড়াচ্ছে। আমি বলছি শুধু কলকাতা শহরে লাস্ট 12 বছরে 3,500 পুকুর বুঝিয়েছে, 3,500 পুকুর বুঝিয়ে ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে নষ্ট করে দিচ্ছে তৃণমূল শুধু মুনাফার জন্য। আপনাদেরকে অনেকেই বলছে টেলিভাইজ নেতা, আপনারা এইটা কিন্তু মাঠে ময়দানে বলতে পারছেন না। কোনটা? যে টেলিভিশনের পর্দাতে আপনারা যতটা গলা ফাটাচ্ছেন ঠিক ততটা কিন্তু আপনারা মাঠে ময়দানে করতে পারছেন না। এইখানটাতেই কিন্তু তৃণমূল এগিয়ে যাচ্ছে, না এটা বিজেপি এগিয়ে যাচ্ছে। না আপনি বুঝুন, আমি আপনাকে বলছি, তাহলে কি আপনাদের কর্মী সংখ্যা কমে যাচ্ছে? আপনি কলকাতা শহরে আসুন, আপনি বিজেপিকে খুঁজে পাবেন না, বিজেপি শুধু টেলিভিশনের পর্দায় আছে। তৃণমূল কংগ্রেসের একটা বড় অংশ সাধারণ মানুষ, কর্মীরা কোনো ডেডিকেটেড ওয়েতে নয়, টাকা নামলে তারপর কাজে নামে, টেলিভিশনের পর্দার মাধ্যমে তারা আছে। আমরাই বাজারে, মাঠে, ময়দানে আমরাই আছি, আমরা মিটিং মিছিল। ধরুন আমাদের আজকে যা এই বিমান মোড়ে যে আজকে সমাবেশ হয়েছে, 1,500 লোক হয়েছে, নো মিডিয়া আসেনি, আমরা খবর দিচ্ছি আসেনি। আবার ধরুন সকালবেলা কি একটা চা চক্রে চলে যাচ্ছে গরুর দুধে সোনা পাওয়া নেতা, চা চক্রে গিয়ে 4 জন মহিলা গিয়ে তৃণমূলের চিৎকার করছে, ওইটা দেখুন সারাদিন ধরে চ্যানেলগুলো দেখাচ্ছে। এটা তো স্বাভাবিক, এটা স্বাভাবিক। তো এইটা আবার না, কৌস্তব চ্যাটার্জি কিছু পিপলস ইস্যু কিনবে না, পিপলস ইস্যু বিক্রি হবে না, একদম পিপলস ইস্যুটাকে আমরা বলার চেষ্টা করছি। সেটা অনেক সময় সেই কারণে মানুষের ধারণা হচ্ছে, পারসেপশন হচ্ছে আমরা নেই। আপনি যান না, আপনি দক্ষিণ কলকাতায় যান, আপনি গোটা রাজ্যে দেখেন, আপনি বিজেপির খুঁজে পাবেন না। এরপর দেখবেন হোর্ডিং, টাকা, এক একটা কেন্দ্রে 8 কোটি 10 কোটি করে টাকা দিয়ে এরা নির্বাচন লড়ে, টাকা আসে ওপর থেকে, হ্যাঁ, ওপরে শিল্পপতিদের থেকে টাকা আসে, ওপর থেকে নেবে। আর আমাদের তো বামপন্থীদের সহজ, আমাদের মানুষের টাকায় চলে, মানুষ আমাদের টাকা দেয়, আমরা তুলি 2 টাকা থেকে 100 টাকা সব নিয়ে মানুষের কাছে। একটা কথা, যে এত ইলেকট্রাল বন্ড নিয়ে চিৎকার করা হচ্ছে, তাহলে বিমান বসু এবং নিরুপম সেনের অ্যাকাউন্টে এক সময় 16 কোটি টাকা পাওয়া গেছিল, নিশ্চয়ই কৌটো বাজিয়ে পাওয়া যায়নি। আপনি জানেন কিনা জানি না, এটা বিরোধীদের একেবারেই এটা ঠিক কথা নয়। আমাদের পার্টির কি টাকা আছে এটা তো এক্সপোজড, তো আপনি চাইলে RTI করলেই জানতে পারবেন। আমাদের পার্টি ইনকাম ট্যাক্সে দাখিল করে, প্রতি বছর ইনকাম ট্যাক্স দাখিল করা হয়। আচ্ছা, আপনি কোন পার্টি আছে গোটা ভারতবর্ষের একটা পার্টি দেখান তো, বামপন্থীরা ছাড়া, যে পার্টির সদস্য, আপনি যদি আমার পার্টির সদস্য হন, আপনি যে রোজগার করেন তার অংশ লেভি দিতে হয়, নিজে টাকা দেয়, তারপর মানুষের কাছ থেকে টাকা তোলে। আপনি একটা উদাহরণ দেখান তো। বিজেপি, তৃণমূল কংগ্রেস আরে পোলিং এজেন্ট হওয়ার জন্য টাকা দেয়, খামে করে টাকা দেয়, আমাদের সব লাগে না। একটা আদর্শগত কমিটমেন্টের জায়গা থেকে আমরা কমিউনিস্ট পার্টি করি। আমরা কমিউনিস্ট পার্টি, ধরুন আমরা শূন্য হয়েছি, তাতে আমাদের কি হয়েছে? পশ্চিমবাংলার মানুষের ক্ষতি হয়েছে। পশ্চিমবাংলার মানুষ এটা বুঝতে পারছে যে তৃণমূল বিজেপির এই দৌড়াতে, এই তুতুমে মেতে আসলে পিপলস ইস্যুগুলো কিন্তু হারিয়ে যাচ্ছে। যাই হোক, এটা আপনারা নিশ্চিতভাবে এই যে 18 লোকসভা নির্বাচন, তাতে আপনাদের রেজাল্ট ভালো হবে, এটা আশা রেখে আজকের এই আলোচনা এখানে শেষ করছি। আমি আপনাকেও ধন্যবাদ জানাইছি, যেভাবে যে আপনি আমাকে এতটা বলার সুযোগ করে দিলেন। আমি আপনার নিউজ চ্যানেলকেও শুভেচ্ছা জানাই যে আগামী দিনে আপনারা এরকম ধরনের কাজ করুন, সবার মতামত আলোচনা করুন, শুধু আমাদের না, আমাদের বিরোধী পক্ষ, শাসক দল, দিল্লির রাজ্যের, তাদেরও নিয়ে আসুন, কথা বলুন। কিন্তু আপনারা যে এতটা সুযোগ করে দিচ্ছেন, এর আগে আমি দেখেছি মীনাক্ষী এখানে প্রোগ্রাম করেছে, আমি দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আপনাদেরও শুভেচ্ছা যে আপনাদের চ্যানেলটা মানুষের কথা নিয়ে যাক। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক শুভেচ্ছা আপনাকে, শুভরাত্রি।